ঢাকা শহরে নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ, উদ্ধার কাজ চলছে। গুরুতর আহত একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টায় আগুন ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। নানা আয়োজনে সারা দেশে ঐতিহাসিক ৭ই মার্চ পালন। মুক্তিযুদ্ধে প্রেরণা যোগানো এ ভাষণ ৭৫ পর নিষিদ্ধ ছিল বললেন প্রধানমন্ত্রী। শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এবং পাহাড়ি সমাজে নারীদের শ্রমে পরিবারের চাকা সচল থাকলেও আসেনি অর্থনৈতিক মুক্তি। পুরুষতান্ত্রিক মানসিকতাই সবচেয়ে বড় বাধা, বলছেন নারী নেত্রীরা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়, সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে ৩টি শিশু রয়েছে। লঞ্চটির প্রোপেলারের আঘাতে ২ পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিআইডব্লিউটি এর উদ্ধার কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯:৩০টার পর শরীয়তপুর যাবার উদ্দেশ্যে কামরাঙ্গীর চর থেকে শাহজালাল তার পরিবারের ৭ সদস্য নিয়ে নৌকায় চড়ে সদরঘাটে যাচ্ছিলেন। সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভি ৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা প্রোপেলারের আঘাতে শাহজালালের ২ পা বিচ্ছিন্ন হয়ে যায়। পাশেই থাকা নৌপুলিশের একটি টহল টিম উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়। লঞ্চের লোকে বাড়ি খাইয়া নৌকা ডুবে গেছে। মোট ৭ জন ছিল ওরা। ৭ জনের ভিতরে একজন আমরা পাইছি, ওরা ঢাকা মেডিকেল পাঠাইতে পঙ্গুতে পাঠাইছি, আর বাকি ৬ জন আমাদের নিখোঁজ। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। নদীর একটা প্যাটার্ন আছে এখানে, জোয়ার এবং ভাটা, তো বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশন যাতে সাকসেসফুল হয়। পন্টন দিয়ে তাদের লঞ্চে ওঠার কথা, কিন্তু তারা উঠছিল একটি ঝুঁকি নিয়ে, যে আপনার লঞ্চের পিছন দিক থেকে উঠছিল। তো তাৎক্ষণিকভাবে আপনার এই যে লঞ্চও ব্যাগার দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার লঞ্চের প্রপেলারের যে ওয়েভ স্রোত, সেটাতে আপনার ছোট ডিঙি নৌকাটি ডুবে যায়। নিখোঁজ সদস্যরা হলেন আহত শাহজালালের স্ত্রী শাহিদা এবং তাদের ২ মেয়ে মিম ও মাহি, শাহজালালের ভাই দেলোয়ার, তার স্ত্রী জামশিদা ও তাদের ৭ মাস বয়সী শিশু সন্তান। রওজে জাবিদা ঐশী, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। উদ্ধার অভিযানের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল। ইমতিয়াজ, আপনি জানেন যে রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনাল, সেখানে গতকাল রাত ৯:৪৫ একটি নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৭ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছিল, তাকে তার ২টি পায়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং সেই তখন থেকে এখন পর্যন্ত প্রায় ১০ ঘন্টা চলছে অভিযান। এখন পর্যন্ত বাকিদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস এবং নেভির নৌবাহিনীর সদস্যরা এখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন, পাশাপাশি নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিও রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অভিযানের অগ্রগতি দেখতে পাইনি। আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে নৌ চলাচল বন্ধ করা ঘোষণা করা হয়েছিল এই অঞ্চলটুকুতে যেখানে সমস্যাটি হয়েছে, কিন্তু এখনো লঞ্চ মালিকরা আসলে সেই নিয়ম না মানার কারণে, সেই আইন না মেনে তারা ঢুকে যাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তো এখন পর্যন্ত তারপরও নৌবাহিনী তাদের প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে। আমরা নৌবাহিনীর একজন কর্মকর্তা লেফটেন্যান্ট আব্বাস আলীর কাছে জানতে চাইবো আসলে কেন এখন পর্যন্ত 10 ঘন্টা পরও উদ্ধার সম্ভব হয়নি। আমরা অ্যারাউন্ড রাত ৩টার পরে এসে এখানে অপারেট শুরু করেছি। আমাদের যে অপারেশন, আমরা সাইড স্ক্যান সোনার দিয়ে যে ইনসিডেন্ট স্পট এই জায়গা প্লাস এর আশপাশটা অলমোস্ট আমরা
দেখছি এবং আমাদের এই দেখাটা অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি। ইমতিয়াজ, আপনি যেটি শুনছিলেন যে নৌবাহিনী অভিযান অব্যাহত আছে, তারা চালিয়ে যাচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা এখনো যদিও কোনো ধরনের সুসংবাদ আমাদেরকে দিতে পারেননি, তবে তারা বলছেন তাদের অভিযান সর্বশেষ পর্যন্ত অব্যাহত থাকবে এবং তারা তাদেরকে খুঁজে পাওয়ার পরই তাদের অভিযান শেষ করবে। তো ইমতিয়াজ, এই ছিল আমার কাছে রাজধানীর যে সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌকাডুবির ঘটনা থেকে সর্বশেষ। দর্শক, রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা সবশেষ খবরাখবর জানাতে সদরঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। যত বাধাই আসুক, পুরান ঢাকায় কোনো রাসায়নিকের গুদাম থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে নিজ কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র ও 2 সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়া শেষে একথা বলেন তিনি। এ সময় নতুন প্রতিনিধিদের শপথের মর্যাদা রক্ষা করে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোরও আহ্বান জানান শেখ হাসিনা। উপনির্বাচনে জয়লাভের এক সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এখানে সরকার প্রধানের কাছে 1 বছরের জন্য শপথ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে শপথ নেন 2 সিটি কর্পোরেশনে নবনির্বাচিত 50 জন কাউন্সিলর। জনপ্রতিনিধিদের এই শপথ অনুষ্ঠানে ঢাকাকে আধুনিক ও গতিশীল করতে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। নগরের উন্নয়নে কাজ করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, যে কোনো মূল্যে আবাসিক এলাকা থেকে অপসারণ করা হবে অতি দাহ্য পদার্থের গোডাউন। যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে, যে পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করতে পারবে, কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব, যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে। একবার নিমতলি হয়ে গেল, দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা, কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজে এখানে যে যত বাধাই দিক, কোনো বাধা কিন্তু আমরা মানব না, আমরা কিন্তু এটা নিয়ে যাব। সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নবগঠিত ইউনিয়নগুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। উত্তর দক্ষিণ পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু পূর্ব পশ্চিমের সংযোগ একেবারে ছিল না বললেই চলে। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলি প্রকল্প, সেই হাতের ঝিল প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে যাচ্ছি। নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো, সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পনা নিতে, সেখানকার ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, পানি, পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয়। শপথের মর্যাদা রক্ষা করে নবনির্বাচিতদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আস্থা বিশ্বাস নিয়ে আপনাদের ভোট দিয়েছে, সে বিশ্বাসের মর্যাদা আপনারা দেবেন, সেটাই আমি চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চকবাজারে চুরিহাট্টায় আগুনে মৃতদের মধ্যে ডিএনএ পরীক্ষায় শনাক্ত আরও 3 জনের লাশ গতকাল হস্তান্তর করা হয়েছে। বাকি 8 জনের পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করছে সিআইডি। লাশ হস্তান্তরের পাশাপাশি প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য 20,000 টাকা করে দেওয়া হচ্ছে। শরীয়তপুরের ইব্রাহিম থাকতেন রাজধানীর কামরাঙ্গীর চরে। রিকশা চালাতে বের হয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। প্রাণ হারান 20 ফেব্রুয়ারি রাতে চুরিহাট্টার আগুনে। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে হদিস মিলল তার। মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়ে ইব্রাহিমের পরিবার। উনি বুধবার দিন বিকালবেলা বাইরে এসে গাড়ি নিয়ে আর বাসায় ফিরে নাই। তখন আমি গ্যারেজে ওদিক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তখন আমি জানতে পারলাম যে এই যে চকবাজার, এখানে আগুন লাগছে। সিলিন্ডার আগুনের বিস্ফোরণ ঘটে তারপরে এই নিয়ে আর বাসায় ফিরা যায় নাই। একইভাবে বুঝিয়ে দেওয়া হয় চুরিহাট্টার সবজি বিক্রেতা নুরুল হকের মরদেহ। বুঝিয়ে দেওয়া হয় রাজশাহীর দুলাল কর্মকারের লাশও। কাঁচা তরকারির বিক্রি তো এই দোকানের সামনে বসে ভ্যান গাড়িতে রেখে। তো যেদিন আগুন লাগছে এদিন মনে করেন রাত 9টার সময় আমাদের সাথে কথা বলছে। 9টার পরে 10টা সাড়ে 10টার দিকে ফোন দিছে, আর কথা বলতে পারে নাই। গতকাল পুলিশে ফোন দিছে, আজকে পাইছি। 19টি মরদেহ এবং একটি খণ্ডিত হাতের বিপরীতে 48 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এর মধ্যে 23 জনের নমুনা থেকে 11 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ ও ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মরদেহ হস্তান্তর করা হয়। 19টা লাশ অশনাক্ত থেকে যায়। প্রত্যেকটা লাশেরই কিন্তু এখানে ডিএনএ প্রোফাইল করা হয়েছে। গতকালকে 8 জন মৃতদেহ তাদের স্বজনরা নিয়ে গেছেন। বাকি যে 8টা অশনাক্তকৃত লাশ আছে, ওটা রিপোর্ট আসলো, তাদেরকে
সেগুলো তাদের নিকট আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবো আমরা। সিআইডি ফরেনসিক টিম যখনই শনাক্ত করে আমাদেরকে প্রতিবেদন দিবেন, আমরা সাথে সাথেই হস্তান্তরের ব্যবস্থা করব। আমরা সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাফন কাফনের জন্য 20,000 করে টাকা দিচ্ছি। রাজধানীর চকবাজারের জরিহাট্টায় আগুনে পুড়ে এ পর্যন্ত মারা গেছেন 71 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের পরামর্শে শপথ নিয়েছেন বলে জানান তিনি। বাকি নির্বাচিতদেরও শপথ নেয়ার পরামর্শ তার। তবে শপথ নেয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল ও জোটের তীব্র বিরোধিতার পরেও 7 মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার কথা আগেই জানিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সংসদ ভবনে আসেন মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচনে জয় পাওয়া এই রাজনীতিবিদ। তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন, দলের শীর্ষ নেতাদের সম্মতিতেই শপথ নিয়েছেন তিনি। সকল কথার উত্তর আমি দেব না, এই কারণেই, কারণ জাতীয় ঐক্যফ্রন্টের সেই সমস্ত সিদ্ধান্তের সময় আমি নীতি নির্ধারক হিসাবে সেখানে আমি ছিলাম না। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। সংসদে আমি প্রতিনিধিত্ব করব জনগণের হয়ে, জনগণের পক্ষে এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার একজন প্রতিনিধি হিসাবে। তার শপথ নেয়াকে স্বাগত জানিয়ে ইতিবাচক রাজনীতির ধারায় বিএনপিও ফিরে আসবে বলে প্রত্যাশা জানান আওয়ামী লীগ নেতারা। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ গ্রহণ করেছেন, এজন্য তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব এই নেতিবাচক রাজনীতির ধারাবাহিকতা থেকে বিএনপি বেরিয়ে আসবে। যারা এখনো শপথ নেননি বিএনপি সহ অন্য দলের, তারা আগামীতে তাদের এই শপথ নেওয়ার সময়ের মধ্যেই তারা সংসদে যে শপথ নেবেন, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে সুলতান মনসুর বিশ্বাসঘাতকতা করেছেন মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন তিনি গণশত্রুতে পরিণত হবেন। রাজনীতিতে ছলনা অঙ্গীকার ভঙ্গে এরা মানুষের কাছে গণশত্রুতে পরিণত হয়। উনি অনৈতিক কাজ করেছেন, এটাতে মানুষের মনে সন্দেহ জাগায় যে একটা কোথাও লেনদেনের উনি অংশীদার হয়েছেন কিনা। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সুলতান মনসুরকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়ে আপনি নৈতিকতা বিরোধী, জনবিরোধী এবং সংসদীয় রীতি বিরোধী কাজ করেছেন। অতএব আপনার বিরুদ্ধে দলের নীতি বিরোধী, আদর্শ বিরোধী ও গণবিরোধী কার্যকলাপের অভিযোগ আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হলো। সংসদ নির্বাচনে জয়ী দলটির অপর সদস্য মুকাব্বির খানও শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে গণফোরাম। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন জোটে থেকেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি, এমন মন্তব্য করেছেন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। গত রাতে জাতীয় সংসদে 7 মার্চের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। সুলতান মোহাম্মদ মনসুর বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর বিষয়ে কোনো আপোষ হতে পারে না। অন্য জোট থেকে এসে রাজনীতি করছি, কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই প্রশ্নে কোনো আপোষ নাই। বাংলাদেশ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এক নামে পরিচিত। বঙ্গবন্ধুর পথই হচ্ছে সঠিক পথ। দুঃখী মানুষের বুকে হাসি ফোটানো ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। জনগণই ক্ষমতার উৎস, এবং জনগণই যদি ক্ষমতার উৎস হয় তাহলে জনগণের ভাষাই হচ্ছে শেষ কথা। সরকারের অনীহার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে শহীদ হানিফ খান মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এরকম অবস্থায় তো বেগম খালেদা জিয়ার যে কোনো সময় অপমৃত্যু হতে পারে, এটাই কি সরকার চায়? আর না হলে তার চিকিৎসার ভাড়া দেওয়া হচ্ছে কেন? বিলম্বিত করা হচ্ছে কেন? উপযুক্ত চিকিৎসা কেন দেওয়া হয় না? তার কি অসুবিধা তাদের কোনো প্রাইভেট হাসপাতালে তার চিকিৎসা করা? প্রধানমন্ত্রী রেল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে যেসব জেলার সাথে এখনও রেল যোগাযোগ স্থাপন হয়নি সেখানে রেল লাইন সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। গত রাতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত নতুন 15টি কোচ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
যে সমস্ত জেলা এখন পর্যন্ত রেল লাইন নাই সে সমস্ত জেলাও আমাদের রেল লাইন সম্প্রসারিত হবে। এইভাবে সম্প্রসারণের কার্যক্রম চলছে এবং আমাদের রেল বহরে নতুন নতুন যে কোচ এবং আমাদের ওয়াগন পরিবহনের জন্য সেগুলো যুক্ত। 100টি আমরা নতুন আপনার লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন কিনতেছি। পাবনায় একটি তুলার গোডাউনে আগুন ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় গতকাল বিকেল 3টার দিকে শহরের আরিফপুর এলাকায় একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় গোডাউনের অধিকাংশ পণ্য। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যে এমন ভাবে আগুনের হোলকা ছড়ে গেল, আমরা সবাই মিলে মনে করেন পানি দিয়ে সিলিন্ডার গ্যাস দিয়েও মনে করেন নিভাতে পারছিলাম না। এমন অবস্থায় দমকলকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না তাকে। কেন? এটা হচ্ছে আমার বড় কথা। কেন তারা অসচেতন? এখানে মাল আছে নিম্নে 10-12 লাখ টাকার বেশি জিনিস রয়েছে। উনি মেশিন পাতিতে তারও বেশি হতে পারে। মেশিনের কাজ করার কালীন হঠাৎ আগুন ধরে যায়। আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ এখানে চলে আসি। হতাহতর কোনো খবর এখানে পাওয়া যায় নাই, হতাহত কোনো ঘটনা ঘটে নাই। তবে আর্থিক যে ক্ষতি হয়েছে সেটা পরবর্তীতে জানা যাবে। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো স্লোগানে কিশোরগঞ্জে চলছে 2 দিনব্যাপী নারী উন্নয়ন মেলা। গতকাল দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। মেলায় 15টি স্টলে রয়েছে স্থানীয় পর্যায়ে তৈরি বিভিন্ন পণ্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন করা হয়েছে। গতকাল বিকেলে হাসপাতালে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্ত্রী রাশিদা হামিদ। এ সময় অস্ট্রেলিয়া ভিত্তিক দাতা সংস্থা দ্য ফ্রেন্ড হলুদ ফাউন্ডেশনের অর্থায়নে মিঠামইন উপজেলার 50 জন দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। একই সময়ে কিশোরগঞ্জের সিনিয়র চিকিৎসক ও ভাষা সৈনিক ডাক্তার মাজহারুল হককে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে ডাক্তার মাজহারুল হকের নামে আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে একটি ওয়ার্ডের নামকরণ করা হয়। দিনাজপুরে হিলিতে সীমান্ত রক্ষায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে বিজিবির নারী সদস্যরা। 2016 সালের ডিসেম্বরে বিজিবিতে 97 জন নারী সদস্য যোগদানের মাধ্যমে নারী অন্তর্ভুক্ত করা হয়। হিলিসহ বিভিন্ন সীমান্তে নিরাপত্তা তল্লাশি ও চোরাচালান সহ বিভিন্ন অপরাধ দমনে পুরুষের পাশাপাশি দক্ষতা ও সফলতার সাথে কাজ করছেন তারা। পুলিশ, আনসার ও সেনাবাহিনীর মতো বিজিবিতেও নারী সদস্য অন্তর্ভুক্ত করায় কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের নারী সমাজ আরও এক ধাপ এগিয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজিবিতে নিয়োগদানের পর থেকে সীমান্তে পুরুষের পাশাপাশি মহিলা হিসেবে আমরাও দায়িত্ব পালন করে আসছি। প্রায় 30 জন মহিলা সৈনিক আমাদের এখানে কর্মরত রয়েছে। তারা পুরুষ সদস্যের পাশাপাশি পুরুষ সদস্যের ন্যায় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম। তারা সীমান্তে চোরাচালান দমনে পেট্রোলিং, চেকপোস্টে ডিউটি, নারী চোরা কারবারিদেরকে চেক করা এবং এছাড়াও অন্যান্য যে কোনো দায়িত্ব তারা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম। ঝালকাঠির এক সংগ্রামী নারীর নাম সবিতা। ফুটপাতে মুচির কাজ করে সংসার চালান এ নারী। তবে জীবন সংগ্রামে এই পেশা তার কাছে ছোট নয়, বরং চুরি কিংবা অসৎ কাজ অসম্মানের বলে জানান তিনি। সবিতা সহ এ পেশায় জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রতিনিধি পলাশ রায়ের পাঠান তথ্য, ছবিতে রিপোর্ট। সংসারে সীমাহীন দারিদ্রতার জীবন সংগ্রাম করে যাচ্ছেন ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের সবিতা দাস। 15 বছর আগে মারা যান বাবা মা। দরিদ্র ভাইয়ের সংসারে বোঝা না হয়ে বেছে নেন ব্যতিক্রম পেশা মুচির কাজ। গত 8 বছর ধরে স্থানীয় নবগ্রাম হাটের ফুটপাতে বসে পুরাতন জুতা স্যান্ডেল সেলাই করে জীবিকা নির্বাহ করছেন 25 বছর বয়সী এতি মেনারি। টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, মা বাবা নাই, ছায়া দেওয়ার মতো কেউ ছিল না। তার জন্য আমার এই কাজটা করিয়া খাইতে হইতেছে। তো কাজ করলে যার যায় না, সম্মান যায় না। কাজ করে যদি খায় মানুষ, তাহলে মানুষকে সবাই ভালোবাসে। যার যার পেটের দিকে সে এসে চায়। আমরা কর্ম করে খাই, আমার ননদের জুতা সেলাই করে খায়, কারণ পেটের দায়। টাকা পয়সার জন্য আমরা কিছুই করতে পারতেছি না।
আমরা খুবই অভাবে আছি, সবাই খুব কষ্টে আছি। সবিতাকে সহযোগিতার পাশাপাশি জেলার সকল মুচি শ্রমিককে আধুনিক যন্ত্রপাতি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যতগুলো মুচি রয়েছেন তাদের তালিকা আমরা সমাজসেবা বিভাগের মাধ্যমে ইতিমধ্যে হয়ে গেছে। একটা সৌন্দর্য মণ্ডিত পেশায় যেন তাদের এটা পরিগণিত হয় সেই বিষয়ে আমরা তাদের কিছু অবকাঠামোগত এবং কিছু লজিস্টিক সাপোর্ট আমরা তাদেরকে দিব। ঝালকাঠিতে গত ৩রা মার্চ থেকে শুরু হওয়া 7 দিনব্যাপী এসএমই মেলার জুতার একটি স্টলে কাজ করছেন হার না মানা নারী সবিতা। সময় সংবাদ, ঝালকাঠি। নড়াইলে হয়ে গেল জমজমাট ষাঁড়ের লড়াই। 10 দিন ব্যাপী সুলতান মেলার বৃহস্পতিবার ছিল ৫ম দিন, যেখানে শহরের কুড়িরডোব মাঠে তুমুল উত্তেজনাপূর্ণ এ আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে দেখা যায় উৎসবের আমেজ। এদিকে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যকে লালন করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানায় জেলা প্রশাসক। নড়াইল প্রতিনিধি খায়রুল আরিফিন রানার ছবি ও তথ্যের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। নড়াইল জেলার প্রত্যন্ত পল্লী অঞ্চলে জনপ্রিয় খেলা হলো ষাঁড়ের লড়াই। কিংবদন্তি চিত্রশিল্পী SM সুলতানের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণীয় করে রাখতে কুড়িরডোব মাঠে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। স্থানীয়দের বিনোদনের অন্যতম এই অনুষঙ্গকে ঘিরে সবার মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। ঘোষণা অনুযায়ী লড়াইয়ের মাঠে নিয়ে আসা 2টি করে ষাঁড় রুদ্ররোষে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিপক্ষকে পরাজিত করা না পর্যন্ত শ্বাসরুদ্ধকর এ লড়াই চলতে থাকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াই দেখতে ঢল নামে নানা বয়সের দর্শনার্থীদের। খুব মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে, বিশাল মাঠে হাজার হাজার মানুষ উপভোগ করছে এই ষাঁড়ের লড়াই। প্রতি বছর এখানে ষাঁড়ের লড়াই হয়, আমরা দেখার জন্য খুব ভালো লাগে। গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এটা তো আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি। আমরা প্রতি বছর এখানে ষাঁড় নিয়ে আসি, এখানের আয়োজন খুব সুন্দর হয়, তাই ভালো লাগে, আবারও আসবো। এদিকে এই আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান নড়াইলের পুলিশ সুপার। নিরাপত্তার দিকে একটু খোঁজ খবর আগে, বিশেষ করে বাচ্চা নারীরা যারা আছে সেটাকে লক্ষ্য করে আমরা নিরাপত্তা প্রণয়ন করেছি। আমরা আমাদের নারী পুলিশ দিয়েছি, আমাদের ডিবি পুলিশ কাজ করছে। আর দেশীয় কৃষ্টি ঐতিহ্যকে লালন করাই আয়োজনের উদ্দেশ্য বলে জানায় জেলা প্রশাসন। আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধ সহ আমাদের যে বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য রয়েছে এগুলো আমাদের আগামী প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দেব। SM সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন আয়োজিত এই ষাঁড়ের লড়াইয়ে নড়াইল ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে 84টি ষাঁড় অংশ নেয়। প্রতিযোগিতায় যশোর আরপাড়ার কিংকরের ষাঁড় প্রথম হয়। সময় সংবাদ, নড়াইল। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিখোঁজের 12 ঘন্টায়ও সদরঘাটে নৌকাডুবিতে একই পরিবারের 6 জনের সন্ধান মেলেনি। লঞ্চ চলাচলের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। গুরুতর আহত একজন পঙ্গু হাসপাতালে ভর্তি। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। চুরিহাট্টায় আগুন ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন। শপথ নিলেন সুলতান মনসুর। সংসদে যোগ দিয়ে বললেন, বঙ্গবন্ধু প্রশ্নে কোনো আপোষ নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার। এবং পাহাড়ি সমাজে নারীদের শ্রমে পরিবারের চাকা সচল থাকলেও আসেনি অর্থনৈতিক মুক্তি। পুরুষতান্ত্রিক মানসিকতাই সবচেয়ে বড় বাধা, বলছেন নারী নেত্রীরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।